আচ্ছা, আজ আমরা যে ক্লাসটা স্টার্ট করব সেটা হচ্ছে প্রোনাউন। আমাদের এতগুলো ক্লাসে মোটামুটি আমাদের টেন্স শেষ হয়েছে ভালো মতো ভাবে। এছাড়া হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ শেষ হয়েছে। আরো যেগুলো শেষ হয়েছে সেইগুলো হচ্ছে নাউনটা শেষ হয়েছে, তাই তো? তো আজকে মেনলি আমরা ধরবো প্রোনাউন পার্টটা ধরবো, এবং দুটো ক্লাসে আমরা এই প্রোনাউন পার্টটাকে শেষ করে দেবো। আগের দিন আমরা নাউনটাও দুটো ক্লাসে শেষ করেছিলাম। একটা ক্লাসে মেনলি আমরা করেছিলাম কি করেছিলাম, একটা ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে, ভালো করে যদি লক্ষ্য করো, একটা ক্লাসে আমরা নাউনের শুধুমাত্র পড়িয়েছিলাম, থিওরিগুলোকে পড়িয়েছিলাম। আর নেক্সট যে ক্লাসটা আছে সেটাতে আমরা নাউনের থিওরির সঙ্গে আর কি ক্লাস করেছিলাম, নাউনের থিওরির সঙ্গে কিন্তু আমরা নাউনের যে এক্সারসাইজ পার্ট সেটাকেও আমরা কমপ্লিট করেছিলাম। তো এই দুটো নিয়ে মেনলি আমাদের নাউনের ক্লাসটা শেষ হয়েছে। তো প্রোনাউনের ক্লাসটাও আমরা ঠিক সেইভাবেই শেষ করব। প্রোনাউনের ক্লাসটাও আমরা সেইভাবেই শেষ করব। একটু সেকেন্ড দাঁড়াও, আমি স্ক্রিনটাকে কানেক্ট করে নিই। আশা করি দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে পুরো জিনিসটা। প্রোনাউনের বেসিক পার্টটা থেকে আমরা মেনলি আমরা স্টার্ট করব। প্রোনাউনের বেসিক পার্ট, এখানে আমাদের এক্সারসাইজ আজকে নেই। এক্সারসাইজ আমি মোটামুটি নেক্সট ক্লাসে করানোর চেষ্টা করব এক্সারসাইজ পার্ট। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো, প্রোনাউন জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। আমরা যেমন নাউন মানে বুঝলাম কি, নাউন মানে হচ্ছে কি, নাউন হচ্ছে আমাদের নাম, ঠিক আছে? যে কোনো ধরনের নাম নাউনকে দিয়ে ডিনোট করা হয়। তো নাউনের থেকে প্রোনাউন কখন এলো? যখন নাউনের অত্যাধিক ব্যবহার করা হয় তখন একটা সেন্টেন্সে নাউনের অত্যাধিক একই নাউন ব্যবহার করার ফলে সেন্টেন্সটাকে শুনতে খারাপ লাগে, ঠিক আছে? সাপোজ ধরো রাম একজনের নাম, এই রামকে দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, তার গুণ দোষ সবকিছু নিয়ে লিখছি, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 5টা লাইন লিখতে বললাম। আমরা যখন প্যারাগ্রাফ লিখি তো প্রথম 1-2 লাইনে রাম কথাটা ইউজ করি, তারপর থেকে হি লিখতে স্টার্ট করি, তাই তো? ছেলে হলে হি লিখি, মেয়ে হলে সে লিখি। তাহলে এই রামের বদলে হি আর সিকে ইউজ করা হচ্ছে। তাহলে এই হি আর সি যে নাউনের বদলে ইউজ করা হচ্ছে, যে দুটো ওয়ার্ড, সেগুলো কি আমরা বলছি প্রোনাউন। তাহলে নাউনের রিপিটেটিভ ইউজটাকে কমানোর জন্য আমাদের প্রোনাউনের কনসেপ্টটা এসছে, ঠিক আছে? এই হচ্ছে মোদ্দা কথা, বাকি কিছু মনে রাখতে হবে না। দেখো এখানেও লেখা আছে, তুমি ভালো করে লক্ষ্য করো যে প্রোনাউন ইজ এ ওয়ার্ড, এই যে লেখা আছে প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইন প্লেস অফ নাউন। নাউনের জায়গায় লেখা হয় ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ দ্য ল্যাটার। ল্যাটার মানে কি? এই যে নাউন, এই নাউনটা কি বলা হচ্ছে? ল্যাটার, ঠিক আছে? দেখো কাইন্ডস অফ প্রোনাউন, প্রথম লাইনেই আছে। দেখো প্রোনাউন আমরা যেমন নাউনের 5টা পার্ট দেখেছিলাম, নাউনকে 5টা ভাগে ভাগ করা হয়, তেমন প্রোনাউনকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? এখানে 8টা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে কি? পার্সোনাল প্রোনাউন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে কে কে আছে? আই, উই, ইউ, হি, শি, ইট, দে।
এইগুলো পার্সোনাল প্রোনাউনের মধ্যে দিয়ে পড়ে। দেখো এখানে লিখেছে কেস অফ পার্সোনাল প্রোনাউন। মনে রাখবে একটা প্রোনাউনের তিনটে কেস হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা হচ্ছে অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে পজেসিভ বা নমিনেটিভ। ঠিক আছে, আমি অনেক ডিটেলে পড়াচ্ছি জিনিসগুলো, শুধু রুল বলে দিলে না হবে না। তাহলে না রুল শুধু বলে দিলাম তাদের ইন্টারেস্টটা জাগবে না যে প্রোনাউন কি করে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। পুরো গ্রামারটাই অঙ্কের উপর দাঁড়িয়ে। তো অঙ্কর পেছনে লজিকটা বুঝলেই তোমার যত শক্তই কমন এরর দিক তুমি পেরিয়ে যাবে, মানে গ্রামাটিক্যাল কমন এরর দিলে পেরিয়ে যাবে। ঠিক আছে, তো কি বললাম, প্রোনাউন তিনটা ভাগে ভাগ করা হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, নমিনেটিভ। দেখো এখানে লেখা আছে আই। আই কিসে আছে? আই হচ্ছে সাবজেক্টে। যেমন আই এম এ বয়, তাহলে আই হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার সাবজেক্ট পার্ট, সেটা সাবজেক্টে আই গেছে। আই এর অবজেক্টিভ পার্ট কে হয়েছে? মি। যেমন ইট ইজ ডান বাই মি। আমরা কিন্তু কখনো বলি না ইট ইজ ডান বাই আই, এটা কিন্তু আমরা বলি না। বাট এটাকে যখন আমরা অ্যাক্টিভে করি তখন বলি আই ডু ইট। আই ডু ইটটা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে যখন প্যাসিভে করা হয় ইট ইজ ডান বাই মি হয়ে যায়। দেখো আইটা যখন সাবজেক্টে আছে তখন এই সাবজেক্টিভ কেসের মতো বিহেভ করবে, আইটা যখন অবজেক্টে চলে যাচ্ছে তখন এই অবজেক্টিভ কেসের মতো বিহেভ করছে। আরেকটা রইল কে? আরেকটা রইল হচ্ছে নমিনেটিভ বা পজেসিভ। নমিনেটিভ রইল বা পজেসিভ। ঠিক আছে, আমি এই পার্টটাকে মুছছি বা এই পার্টের মধ্যেই দেখানো যায়। যেমন পজেসিভকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস হয়নি এখনো, কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভ এর কাজ কি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের আগে বসে নাউনের দোষ গুণ বা বিভিন্ন যা কোয়ালিটি আছে তাকে বোঝানো। যেমন বললাম হি ইজ আ বয়, হি ইজ এ বয়। আমি এই সেন্টেন্সটাকে বললাম সে কিরকম ছেলে, হি ইজ আ গুড বয়। তাহলে দেখো হি ইজ এ বয়, এই বয়টা হচ্ছে আমার কে? বয়টা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে আমার নাউন। এবার সে কি ধরনের বয় এটা বোঝানোর জন্য একটা এক্সট্রা ওয়ার্ড বসেছে, এটা গুড। গুড মানে হচ্ছে সে ভালো ছেলে। তাহলে এই গুডটা অ্যাকচুয়ালি এই বয়ের কোয়ালিটিটাকে ইন্ডিকেট করছে। তো গুড তখন হয়ে যাচ্ছে আমার প্রোনাউন, সরি অ্যাডজেক্টিভ, তাই তো? তো নাউনের আগে বসে যে নাউনের কোয়ালিটিটাকে ডেসক্রাইব করবে তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। তো এইখানে কি করে পজিটিভ পার্টটা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুটো পার্ট হচ্ছে। তাহলে আমি একটা জিনিস এখানে মেইনলি মনে রাখবে যে অ্যাডজেক্টিভ সিটস বিফোর নাউন জেনারেলি। জেনারেলি, ঠিক আছে, জেনেরিক বললাম, ঠিক আছে, এটা জেনারেলি এরকমই হয়। দেখো পজিটিভ প্রোনাউন, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে, আই এর পজিটিভ প্রোনাউন যদি পড়ে রাখো চলে যাও তাহলে দেখতে পাবে তুমি এখানে পজিটিভ প্রোনাউন হচ্ছে আই এর মাইন, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন। ঠিক আছে, কি করে দেখো, কি করে বুঝতে পারবে যে কোনটা পজিটিভ প্রোনাউন, মাইটা পজিটিভ প্রোনাউন না মাইনটা পজিটিভ প্রোনাউন? এটা যদি হঠাৎ করে কেউ কোনো কোশ্চেন করে তাহলে তুমি কি করে বুঝতে পারবে? সেটাও বুঝতে হবে। আমি কি বললাম? অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউনের আগে বসে। যেমন আমি বললাম দিস ইজ মাই বুক, এটাকে একটুখানি মডিফাই করে লিখলাম দিস বুক ইজ মাইন। আমি তো তোমাকে বলে রেখেছি মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো তুমি লজিক্যালি কি করে বুঝতে পারবে? দেখো এখানে হচ্ছে নাউন হচ্ছে এটা,
নো ডাউট এটা হচ্ছে নাউন, বুকটা হচ্ছে নাম। বুকের আগে কে বসেছে? বুকের আগে মাই বসেছে, তাহলে নাউনের আগে যে বসবে সে অলওয়েজ অ্যাডজেক্টিভ। কিন্তু এই মাইটা তো আবার প্রোনাউন পার্টের উপরও, এটা মাইটা কিন্তু আবার প্রোনাউন। কি ধরনের প্রোনাউন? পজিটিভ টাইপের প্রোনাউন। তাহলে তখন এই প্রোনাউনটা যদি অ্যাডজেক্টিভের মতো বিহেভ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানটায় দেখো দিস বুক ইজ মাইন, এখানেই শেষ, ইন্ডিপেন্ডেন্টলি বসছে। আমরা সবসময় জানি নাউন বা প্রোনাউন হোক তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে, তাদের দরকার হয় না অন্য কোনো পার্টস অফ স্পিচের। কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের কিন্তু দরকার পড়ে অন্যান্য অ্যাডজেক্টিভের, সরি অ্যাডজেক্টিভ বলছি, অন্যান্য পার্টস অফ স্পিচে। যেমন এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অবশ্যই দরকার পড়বে একটা নাউনের, কিন্তু নাউন বা প্রোনাউন ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারবে। তাহলে যেহেতু এইটা প্রোনাউন এবং ইন্ডিপেন্ডেন্টলি প্রোনাউনের মতোই বিহেভ করছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে মনে রাখবে, কি মনে রাখলা হলো যে আই হচ্ছে আমার, একটু যদি জুম করি তাহলে দেখতে পারবো আই হচ্ছে আমার সাবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস। এই দুটো পজিটিভ কেসের মধ্যে পড়ছে, মাইটা সেই ক্ষেত্রে পজিটিভ কেসের অ্যাডজেক্টিভ পার্ট, আর মাইনটা হচ্ছে প্রোনাউন পার্ট। সিমিলারলি ফার্স্ট পার্সন আমরা জানি, এগুলো আমরা নাউন বলছি। টেন্স যখন পড়েছিলাম তখন আমরা ডিফারেন্সিয়েট করে দিয়েছিলাম কি ফার্স্ট পার্সন, কি সেকেন্ড পার্সন, কি থার্ড পার্সন। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে কে কে পড়ে দেখো লিস্ট দেওয়া আছে, আই আর উই। সেকেন্ড পার্সনের মধ্যে শুধু ইউ, আর থার্ড পার্সনের মধ্যে হি, আই, উই, ইউ বাদে সমস্ত কিছু থার্ড পার্সনের মধ্যে পড়ে। তখন সেকেন্ড পার্সন যখন হবে তারও একটা আছে, দেখো ইউ এর ক্ষেত্রে সাবজেক্টিভ কেসও যা, অবজেক্টিভ কেসও যা, কিন্তু পজিটিভ কেস দুটো চেঞ্জ হচ্ছে, ইওর আর ইয়োর্স। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো শি হচ্ছে সাবজেক্টিভ, হার হচ্ছে অবজেক্টিভ, হার বা হার্স হচ্ছে আমার পজিটিভ। এবার হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, যেমন দিস ইজ হার বুক আর দিস বুক ইজ হার্স, এরকম লিখে রাখতে পারো। তো হার্স হচ্ছে পজিটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। তো এই গেল আমার পার্সোনাল প্রোনাউন, এইটা গেল আমার কি পার্সোনাল প্রোনাউন। নেক্সট কে আছে? নেক্সট হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কথাটা থেকে বোঝা যাচ্ছে কিছু ডেমনস্ট্রেট করছে, কিছু বোঝাচ্ছে, কিছু দেখাচ্ছে, তাই তো? তো দিস ইজ মাই বুক মানে এই বলছি এই বইটা আমার, আমি দেখাচ্ছি লোককে, আমি ডেমনস্ট্রেট করছি, দেখো এই বইটা হচ্ছে আমার, ওই বাড়িটা হচ্ছে তার। তো দিস দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেট প্রোনাউনের মধ্যে পড়ছে। হয়ে গেল সোজা জিনিস, এটা একটু বোঝানোর ছিল, ওয়ানটা টুটা সোজা। তিন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলছে রিলেটিভ প্রোনাউন ওয়ার্ডস ইউজ ফর নাউন্স টু এক্সপ্রেস ফাংশন রিলেটিং টু হুইচ দ্যাট। দেখো এই যে হু, হুইচ, দ্যাট, হুজ, হুম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইগুলো নাউন যে পার্টটা আছে, দেখো দ্য ম্যান, এই যে দ্য ম্যান তো এখানে নাউন, এই নাউনের রিলেটিভে হুকে ইউজ করা হচ্ছে। দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার্ড মাই রুম ইজ মাই ফ্রেন্ড। তো নাউনের সপক্ষে হু দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। তো এইটা হয়ে যাচ্ছে আমার রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ছে। এগুলো মোটামুটি দেখো পরীক্ষা থেকে এরকম কোশ্চেন আসবে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক পরীক্ষায় কিন্তু ডিরেক্ট বলে দেয় হুটা কি ধরনের পার্টস অফ স্পিচ। নাও বোঝো রিলেটিভ প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই জন্য আমি পড়াচ্ছি। এসএসসি তে মেইনলি রুলস থেকে আসে, আর পিএসসি তে এই পার্টস অফ স্পিচের একটু গভীর থেকে কোশ্চেন আছে। রুলস থেকে তো আসেই, প্লাস গভীর থেকে কোশ্চেন আছে, তুমি ক্লার্কশিপে দেখতে পাবে এটা। নেক্সট হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চালু হওয়ার আগে তো আমরা হু, হুম, হুজ এগুলো ইউজ করি। তো এগুলো অলওয়েজ ইন্টারোগেটিভ প্রোনাউন। একটা জিনিস আমরা বুঝতে পারছি, নাউন হোক বা প্রোনাউন, নাউন আর প্রোনাউন কিন্তু সেম টাইপ বিহেভ করে, মানে ওরা সাবজেক্টও বসতে পারে, অবজেক্টও বসতে পারে এবং ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে। নেক্সট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইম্পর্টেন্ট, রিফ্লেক্সিভ মানে রিফ্লেকশন, তাই তো? যেমন সবসময় মনে রাখবে এই সেলফ দিয়ে যে সেন্টেন্সের সরি যে ওয়ার্ডগুলো থাকে এগুলো অলওয়েজ রিফ্লেক্সিভ প্রোনাউন। আই এর রিফ্লেকশনে হচ্ছে মাই সেলফ।
আওয়ার সেলফ মানে কার রিফ্লেকশন আওয়ার, হিমসেলফ কার রিফ্লেকশন হিম বা হি হোয়াট এভার, দেমসেলফ দে, তো এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট কে আছে? নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউশন বোঝাই যাচ্ছে, এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে একটা জিনিস আমি লিখে দেখছি, আইদার অ্যান্ড নাইদার, এই দুটোই দুজনের মধ্যে ইউজ হয়, টু পিপল, অলওয়েজ টু পিপল, মানে দুটো যেখানে জিনিস থাকবে সেখানে আইদার বা নাইদার ইউজ হবে। দুটোর বেশি থাকলে আইদারটা হয়ে যায় এনি আর নাইদারটা হয়ে যায় নান। এটা হচ্ছে মোর দেন টু, এটা হচ্ছে মোর দেন টু এর ক্ষেত্রে এটা ইউজ হয়। তারপর দেখো, ঠিক আছে, এই পার্টটা মনে রাখবে। দেখো আমি যদি সেন্টেন্সে দেখি, আইদার অফ দ্য টু সিস্টার্স, টু আছে, থ্রি সিস্টার্স নেই কিন্তু। আইদার অফ দ্য টু সিস্টার মানে তাদের দুজন বোনের মধ্যে যে কেউ ইজ স্টেইং হিয়ার, তাদের দুজন বোনের মধ্যে যে কেউ একজন থাকছে। নাইদার অফ হিজ আর্মস, একজন লোকের কটা হাত থাকে? ভগবান বাদ দিলে মানুষের মধ্যে অলওয়েজ দুটো করেই হাত থাকে। মাঝে মাঝে কেউ কেউ তিনটে, কিছু বাচ্চা দেখা যাবে তিনটে চারটে হাত নিয়ে জন্মাচ্ছে, দেখা যায় তো এরকম কেস। যদি দেখা যায় তাদের সঙ্গে কিন্তু নাইদার বসবে না, তাদের সঙ্গে কি বসবে? নান বসবে, তাই না? নান হচ্ছে মোর দ্যান টু এর জন্য ইউজ হয়। কোনো বাচ্চা যদি চারটে আর্মস নিয়ে জন্মায়, চারটে হাত পা, তাহলে তাদের ক্ষেত্রে নাইদার ইউজ হবে, হবে না, নান ইউজ হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন্স, এটাও খুব ইম্পর্টেন্ট। ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার মধ্যে বললেও টু পিপল, ওয়ান আনাদার বললে মোর দ্যান টু, ঠিক আছে? দেখো লেখা আছে বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার, আছে না? তাহলে এখানে ব্রাদার কটা? দুটো। আর এটাও এখানে একটা জিনিস মনে রাখবে, বোথও কিন্তু দুটোর ক্ষেত্রে ইউজ হয়, বোথও অলওয়েজ দুটোর ক্ষেত্রে ইউজ হয়। ছোট 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 করে লিখে রাখছি, ঠিক আছে? আমি নোটটাকে পুরোটা দিয়ে দেবো, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো পুরোটাই বইয়ের মধ্যে পাবে, কিন্তু আমি পাশাপাশি নোট করে দিচ্ছি এগুলো, মানে আমি যেভাবে ঠিক বইটায় পড়তাম আমি ঠিক সেইভাবেই এখানে বোঝাচ্ছি। নেক্সট দেখো, ইন্ডিয়ানস শুড নট ফাইট উইথ ওয়ান আনাদার। ইন্ডিয়ানস মানে কত? 140 কোটি। তাহলে 140 কোটি নিজেদের মধ্যে লড়া মানে কি? দুটোর থেকে বেশি, সেজন্য ওয়ান আনাদার ইউজ হয়েছে। পরীক্ষায় কি দেবে বলো তো? এগুলো ইচ আদার করে দেবে, তো খুব খেয়াল করে করবে এগুলো। তো এটা আমার হয়ে গেল ফার্স্ট পেজ। এবার আমরা আসল জিনিসটায় ঢুকছি, যেখান থেকে মেনলি এসএসসি কোশ্চেন দেয়। রুলস খুব ইম্পর্টেন্ট, গ্রামার না রোজ রিভিশন দেয়, বুঝলে তো? প্রোনাউন হয়ে গেল পড়া, প্রোনাউন পড়ে নিলে তারপর বলে ঠিক আছে আবার প্রোনাউন পড়বো, প্রোনাউন তো পড়া হয়ে গেছে, মনে আছে রুলস গুলো, 1 মাস পরে থেকে ভুলে গেছে। গ্রামারের কাজে হচ্ছে রোজ 15 মিনিট করে সময় বার করে গ্রামার এসপি বক্সি রিভিশন দেবে। তুমি যদি আমার বইটা দেখো, আমার এসপি বক্সিটা না হলুদ হয়ে গেছে, মানে আমি এতবার রিভিশন দিয়েছি এসপি বক্সিটা। একটা সময় ছিল যে আমার পুরো এসপি বক্সির গ্রামার পার্টটা মুখস্থ, স্টিল আমি রিভিশন দিতাম, কারণ তখনও কিছু কিছু আমার আটকাতো। ঠিক আছে, পড়াটা আমাদের কিন্তু মেনলি রিভিশন। দুটো যদি নতুন জিনিস শিখি, 4টে জিনিস আমাকে রিভিশন দিতে হবে, উল্টো হলে চলবে না। 4টে নতুন শিখলাম, 2টো রিভিশন দিলাম না, একটা শিখলে সবসময় ডাবল রিভিশন দেবে, এটাই হচ্ছে রুল হওয়া উচিত।
দেখো রুল ওয়ান হওয়ার আগে আমি একটুখানি বলি একটা জিনিস। কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, তাহলে জিনিসটা কি? হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? নতুন ধরনের একটা জিনিস, বাট এমন কিছু না কনসেপ্ট। ট্রানজিটিভ ভার্ব মানে যে সেন্টেন্সে এই ধরনের ভার্ব থাকবে সেই সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। একটা সেন্টেন্সের তো ভার্ব থাকে, সেই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, দুটোই হয়। ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে ভয়েস চেঞ্জ ক্যান বি ডান। একটা উদাহরণ বলি, সেই উদাহরণটা, আই হ্যাভ ওয়াচড ইট। আমি এটা দেখেছি। তোমাকে যদি বলে এটা ভয়েস চেঞ্জ করতে পারবে, তুমি বলে হ্যাঁ ইয়েস আমি করতে পারবো। ইট হ্যাজ বিন ওয়াচড বাই মি, তাই তো? তাহলে এখানে যে এই যে ওয়াচ, এটা তো মেন ভার্ব আমার, তাহলে এই ওয়াচটা হয়ে গেল আমার ট্রানজিটিভ ভার্ব, মানে আমি ভয়েস চেঞ্জ করতে পারছি। কিন্তু ধরো আমি একটা এরকম কোশ্চেন করলাম যেটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে ভয়েস চেঞ্জ ক্যানট বি ডান, ভয়েস চেঞ্জ তুমি করতে পারবে না। হিয়ার হি কামস, এখন সে আসছে। হিয়ার হি কামস দিস জেন্টলম্যান, এরকম বলে না স্টেজের মধ্যে, হিয়ার হি কামস দ্য অ্যাক্টর অফ দিস মুভি, এরকম বলে তো। তোমাকে যদি বলা হয় যে এটার ভয়েস চেঞ্জ করতে পারবে, তুমি বলবে না এটা ভয়েস চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে যে কামস, এই যে এই ভার্বটা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। বা আরো একটু বললাম, এই উদাহরণটা বাদ দাও, বেটার উদাহরণ দেখে যেটা তোমাদের বুঝতেও সুবিধা হবে। দুটো সেন্টেন্স নিচ্ছি, ঠিক আছে? আরো ক্লিয়ার হয়ে যাবে। I enjoyed the match last evening. তুমি যদি বলো এটা কি ভয়েস চেঞ্জ করা যাবে, তুমি বলবে একদম করা যাবে। দা ম্যাচটা হয়ে যাবে তখন আমার সাবজেক্ট, আইটা হয়ে যাবে অবজেক্ট, আর এর উপর করে দেবো, লিখবো দ্য ম্যাচ ওয়াজ এনজয়েড বাই মি লাস্ট ইভিনিং, এই তো হবে ভয়েস চেঞ্জ। তো এখানে হচ্ছে এনজয়েডটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু আমি আই এনজয়েড লাস্ট ইভিনিং এইটা যদি দিয়ে দিই, তোমাকে যদি বলি ভয়েস চেঞ্জ করতে, তুমি কি পারবে ভয়েস চেঞ্জ করতে? হবে কি ভয়েস চেঞ্জ? ভয়েস চেঞ্জ করার জন্য একটা অবজেক্ট লাগে। এখানে অবজেক্ট কোথায়? কি এনজয় করেছি? আমি গত রাতে এনজয় করেছি, এখানে তো ছিল ম্যাচ, অবজেক্ট পেয়ে গেছিলাম, এখানে তো কোনো অবজেক্টই নেই, অবজেক্টের জায়গাটা ফাঁকা। তো এর ভয়েস চেঞ্জ করা যাবে না, এর ভয়েস চেঞ্জ করা যাবে না, এর ভয়েস চেঞ্জ করা যাচ্ছে। তাহলে এখানে এই ভার্বটা হয়ে গেল ইনট্রানজিটিভ। আশা করি বুঝতে পারছো জিনিসটা। এবার রুল বলছে যদি এই ধরনের কিছু লিস্ট অফ ভার্ব আছে, সব ভার্ব নয় কিন্তু কিছু লিস্ট অফ ভার্ব, তার মধ্যে দেখো এই এনজয় ওয়ার্ডটা পাবে, এছাড়া আর কি কি পাবে? অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, রিকনসাইল, রিজাইন, অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, প্রাইড, এই ওয়ার্ডগুলো যেগুলো উপর টিক মারলাম, এইগুলো থেকে বেশি কোশ্চেন এসেছে, বাদ বাকিগুলো থেকে অতগুলো কোশ্চেন আসেনি, বাট তোমাকে মুখস্থ সবই করতে হবে।
বলছে এই ভার্বগুলো যদি ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে তাদের তারপরে সেই ভার্বটার পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে। কার রিফ্লেকশন হবে? যে সাবজেক্ট থাকবে তার রিফ্লেকশন। দেখো এইটা, দে এনজয়েড পিকচার লাস্ট ইভিনিং, তুমি বলবে এটা ভয়েস চেঞ্জ করা যাবে, পিকচার ওয়াজ এনজয়েড বাই দেম লাস্ট ইভিনিং। কিন্তু এইটা দেখো, দে এনজয়েড ডিউরিং সামার ভ্যাকেশন, তারা সামার ভ্যাকেশনে খুব এনজয় করেছিল, কি এনজয় করেছিল বলা নেই এখানে, তো ভয়েস চেঞ্জ করা যাবে না। কিন্তু এই যে ভার্বটা সেটা এই রুল ওয়ানে দেওয়া লিস্ট অফ ভার্বের মধ্যে পড়ছে। তাহলে রুল অনুযায়ী যে এই ধরনের ভার্ব যেখানে ইন্ট্রান্সিটিভ মতো ইউজ হয়েছে তখনই কি হয়ে যাবে, তখন এই যে এনজয়েড তো আছে, এই এনজয়েডের পরে সাবজেক্ট যে আছে তার রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, মানে দে আছে তাহলে দেমসেলফ হবে। তাহলে কি হয়ে গেল, দে এনজয়েড দেমসেলফ ডিউরিং সামার ভ্যাকেশন। বোঝা যাচ্ছে তো জিনিসগুলো? দে এনজয়েড দেমসেলফ ডিউরিং দ্য সামার ভ্যাকেশন সবসময় হবে না, কি বললাম, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তবেই হবে, এবং এই লিস্ট অফ ভার্বের মধ্যে হতে পারে, যে কোনো ভার্ব কিন্তু আবার হবে না। যেমন এই পাঁচটা, দ্য ফরমার ডিএম অ্যাকুইটেড, অ্যাকুইটেড মানে কোনো চার্জ ছিল সেই চার্জ থেকে মুক্ত হয়ে গেছে, মানে কি বলবো, ইনোসেন্ট প্রমাণিত হয়েছে, মানে আগে দোষী ছিল নির্দোষ প্রমাণিত হয়েছে, ঠিক আছে, অ্যাকুইটেড করা মানে সেটাই। দ্য ফরমার ডিএম অ্যাকিউটেড ভেরি এফিসিয়েন্টলি, মানে সে নিজেকে খুব ইজিলি নির্দোষ প্রমাণিত করেছে, কিন্তু কোন চার্জ থেকে বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাকিউটেড ফ্রম হুইচ, মার্ডার কেস নাকি অন্য কোনো কেস, সেটা কিন্তু এখানে বলেনি। তাহলে এখানেও তাহলে সেম জিনিস, এটারও ভয়েস চেঞ্জ করা যাবে না, যেহেতু কোনো কি কি নেই, কি মানে অবজেক্টটা নেই, তো ভয়েস চেঞ্জ যখন করা যাবে না, তাহলে এই অ্যাকিউটেড এর পরে কি বসবে, অ্যাকিউটেড এর পরে এই ডিএম এর রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, ডিএম এর রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হিমসেলফ হবে। দেখো চারেরটা দেখলে বুঝতে পারবে, হি রিজাইন্ড হিমসেলফ, একটু মুছে এগুলো, হি রিজাইন্ড হিমসেলফ টু হিজ ফেলিওর। দেখো আজকে যদি হিমসেলফটা না থাকতো, হি রিজাইন্ড টু হিজ ফেলিওর, তুমি ভয়েস চেঞ্জ করতে পারতে না, সেই জন্য রিজাইন্ডের পর হিমসেলফ লাগিয়েছে। কিন্তু ছয়টা দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাভেঞ্জ, লিস্ট অফ ভার্বের মধ্যে আছে হোয়াট, দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। দেখো এখানে হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, হ্যাঁ একটা জিনিস, ইন্ট্রানজিটিভ ভার্ব আরো বোঝা যায় যদি সেন্টেন্সকে হোয়াট হু হুম দিয়ে কোশ্চেন করা যায়, তাহলে একটা অবজেক্ট উঠে আসবে, মোট কথা অবজেক্ট থাকলেই হবে। দেখো আমি যদি এই সেন্টেন্সটাকে করতে, হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাভেঞ্জ হোয়াট, অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, অ্যাভেঞ্জ রিভেঞ্জ একই টাইপের জিনিসটা। আমি যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি তাহলে ডেথ অফ হিজ ওয়াইফ হবে, মানে তার ওয়াইফের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তো এখানে অবজেক্ট উঠে আসছে, সেই জন্য দেখো অ্যাভেঞ্জের পর আর হিমসেলফ বসানো কিন্তু হয়নি, এটা কিন্তু বসানো হয়নি, কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রুল ওয়ান গেল। রুল টুটা কিন্তু এর সঙ্গে রিলেটেড, মানে এর ঠিক উল্টো। এটা হচ্ছে সেই সব লিস্ট অফ ওয়ার্ড, কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বেদ, মুভ, রেস্ট, হাইড, প্রচন্ড ইম্পর্টেন্ট এই দুটো রুলই। এটা পুরোটা মুখস্থ করতে হবে, এটা তো কয়েকটা আছে ওয়ার্ড মুখস্থ করতে হবে। বলছে এই ওয়ার্ডগুলো যদি ইনট্রানজিটিভ ভার্বের মতো বিহেভ করে তাহলে কিন্তু আমরা এর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না, যতই এরা ইনট্রানজিটিভের মধ্যে ইউজ হবে। যেমন দেখো, এই হিমসেলফটা যদি না থাকতো, হি হিড ইন দ্য রুম, হি হিড ইন দ্য রুম, এটা কি ভয়েস চেঞ্জ করা যাবে? হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে কি অবজেক্ট উঠে আসছে? কোনো অবজেক্ট উঠে আসছে না, তার মানে কি হিডটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব। তো বেসিক্যালি আমরা কি করেছিলাম, সেই কারণে হিমসেলফ অ্যাড করেছিলাম, ইনট্রানজিটিভ ভার্ব বলে হিমসেলফ অ্যাড করেছি। কিন্তু এইটা আবার সেই সব লিস্ট অফ ওয়ার্ডের মধ্যে পড়ছে যারা ইনট্রানজিটিভের মতো বিহেভ করলেও তাদের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। সেই জন্য দেখো হিমসেলফ লিখে নিচে লিখেছে ড্রপ হিমসেলফ, ইনট্রানজিটিভ। এটাও সেম, হি হ্যাজ কোয়ালিফাইড হিমসেলফ ফর দ্য পোস্ট, এখানেও ঠিক সেম, এটাও ভুল। ইউ শুড কিপ ইয়োরসেলফ ফ্রম ব্যাড বয়েজ, এটাও ভুল, ঠিক সেম লজিকে।
ঠিক আছে, এই রুল 1 আর রুল 2টা হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড। নেক্সট রুলে যাই আমরা। কি আছে রুল 3? কেউ কি কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছি রুল 2 এরটা 2 নম্বরটা ঠিক হলে কি হতো? 2 নম্বরটা মানে কোন 2 নম্বর? রুল 2 এর এটা 2 নম্বর আছে, হি হ্যাড কোয়ালিফাইড হিমসেলফ ফর দ্য না পোস্ট। না, একেরটা স্যার, ইউ শুড কিপ ইউর সেলফ ফ্রম ব্যাড বয়স, এটা কি হতো? এই ইয়োরসেলফটা বসতো না? আচ্ছা, ইউ শুড কিপ ফ্রম ব্যাড বয়স, হ্যাঁ, এটা নট হলো ড্রপ লজিং। ইয়োরসেলফ। কেন বলো তো? দেখো, তুমি যদি সেন্টেন্সটাকে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করো, মানে কার থেকে তুমি বাঁচাবে, তাহলে ব্যাড বয়স আসছে, অবজেক্ট উঠে আসছে তো, হ্যাঁ কি না? তো অবজেক্ট যদি উঠে হ্যাঁ আসে স্যার, তাহলে ওটা তো আর ইন্ট্রান্সিটিভের মধ্যে বিহেভ করছে না। কিপটা হবে? হ্যাঁ, কিপ তো হবে। কিপ, ইউ শুড কিপটা তো কিপ মেন ফ্রম ভার্ব ব্যাড, ওখানে। ইউ শুড আচ্ছা কিপ কিপ ফ্রম ব্যাড ফ্রম, বয়েজ। হুম, ইউ শুড কিপ ঠিক ফ্রম আছে। ব্যাড বয়েজ। ঠিক আছে, এখানে ইয়োরসেলফ বসবে না। ঠিক ওই আছে, রিড অফ মানে একটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এরকম একটা সেন্টেন্স দেখেছিলাম, ইউ শুড রিড অফ ব্যাড বয়স একটা ছিল। হ্যাঁ, গেট রিড অফ মানে দূরে হুম, থাকা। হ্যাঁ হ্যাঁ, কিপ অ্যাওয়ে ফ্রম সামথিং মানে, কিপ ঠিক অ্যাওয়ে আছে। এখানে ইয়োরসেলফ না করে ইউ শুড কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড বয়েজ করে খুব ভালো হতো। ঠিক আছে, দেখো তুমি যদি হুম, বলো ইউ শুড কিপ ইয়োরসেলফ ফ্রম ব্যাড বয়েজ, দেখো অ্যাকচুয়ালি আমরা অনেক ভুল ইংলিশ কিন্তু বলার সময় বলি, আমরা না জেনে ওরা ভুল বাংলাও বলি। ঠিক আছে, আমরা কটা গ্রামাটিক্যালি বাংলা ঠিকঠাক বলি বলো তো? তেমন ইংলিশটাও তাই, আমি ইউ শুড কিপ ইয়োরসেলফ ফ্রম ব্যাড বয়েজ আমরা বলি, বলেই তোমার মনে হচ্ছে কি কিরকম একটা শুনতে লাগছে, মানে তুমি এতদিন শুনে এসছো জিনিসটা, তোমার কোথাও মাথার কি বলবো এই সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে, সেই জন্য তোমার মনে হচ্ছে কিরকম শুনতে লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি গ্রামার অনুযায়ী গেলে কিপের পর কোনোদিন ওই রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। সেজন্য হুম, যতই তোমার মনে ঠিক হয় আছে, কিপ ইয়োরসেলফ থাকলে যেন সেন্টেন্সটা শুনতে ভালো লাগছে, স্টিল আমরা বসাতে পারবো না। ঠিক আছে, ইউ শুড ঠিক কিপ আছে, ফ্রম ব্যাড হুম, বয়েজ। ঠিক আছে। এটা শুধুমাত্র এই রুল 2 আছে যেসব ভার্বগুলো আছে তাদের সঙ্গেই হবে, সবার সঙ্গে বসি না, এটাই সমস্যা, অনেকে সবার সঙ্গে বলতে স্টার্ট করে দেয়, সবার সঙ্গে নয় কিন্তু। রুল 3 বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নট অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট অফ এ ভার্ব আনলেস ইট ইজ প্রিসিডেড বাই এ প্রোনাউন অর নাউন প্রোনাউন। প্রিসিডেড মানে, মানে বলতে, মানে বাংলায় বলতে গেলে কোন সেন্টেন্স এর যে সাবজেক্ট সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। যেমন মাইসেলফ, মাইসেলফ কার রিফ্লেকশন? আই এর রিফ্লেকশন। তো বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্টও হতে পারবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো অবজেক্টেও বসতে পারবে না। যদি একান্তই বসাতে হয় তাহলে এ অ্যাকচুয়ালি যার রিফ্লেকশন তাকে আগে বসাতে হবে। মানে এটা হয়ে যাবে আই, তারপর তুমি মাইসেলফ বসাও, আই মাইসেলফ ডট 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 বাকি লিখলে। ঠিক আছে, যেমন ইয়োর সেলফ, এটাও হবে না, সাবজেক্টে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। যদি এখন থেকে বসাতে আইদার তুমি লেখো ইয়োর সেলফটা কেটে দিয়ে আইদার লেখো ইউ, অর তোমার যদি মনে হয় না আমি ইয়োর সেলফ বসাবোই, তাহলে ইউ লিখে তারপর ইয়োর সেলফ দাও। যেমন তিনটা, আই মাই সেলফ লাইক হিম, এটা যদি আইটা না থাকতো তাহলে ভুল হতো, কিন্তু যেহেতু আইটা বসিয়ে দিয়েছে
এটা ঠিক আছে সেন্টেন্স, দেখো কারেক্ট আছে। যেমন রাজ উইল ডু ইট ফর মাইসেলফ, এটা মাইসেলফটা আবার কোথায় বসে আছে? অবজেক্টে বসে গেছে, হবে না অবজেক্টে। অবজেক্টে আই এর অবজেক্টিভ ফর্মই হবে। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। রাজ উইল ডু ইট ফর মি অ্যান্ড ফর মাই সিস্টার। তবে এর মধ্যে একটা ডিসক্রিপেন্সি আছে বা অ্যানোমলি আছে, সেটা কি? যদি প্রফেশন বোঝায়, তুই বোঝাতে চাইছো তোমার প্রফেশন কি, তুই বললে তুই প্রফেশন একজন টিচার, তখন তুই বলতে পারো মাই সেলফ ইজ এ টিচার। অনলি ফর প্রফেশন, তখন ঠিক হবে। মানে এক্ষেত্রে আই মাইসেলফ না করলেও হবে, মাইসেলফ ইজ এ টিচার হবে। কিন্তু অনেকে ইন্টারভিউতে দেখেছো যে হোয়াট ইজ ইওর নেম, মাইসেলফ ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা কিন্তু ভুল। তাহলে তোমাকে যে মাইসেলফ ইউজ করতেই হয়, আইদার বলো আই মাইসেলফ ইজ ড্যাশ 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 অর আই এম ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে প্রপার ফরম্যাট। ডি মানে হচ্ছে ডিসক্রিপেন্সি, এ মানে অ্যানোমালি, মানে দুটোই এক, মানে ব্যতিক্রম যেটাকে বাংলায় বলে। এটা রুল 3 এর ব্যতিক্রম। রুল 4, রুল 4 এ বলছে দ্য ভার্ব টু বি। টু বি মানে বি ভার্ব, মোট কথা। বি ভার্বের মধ্যে কে পড়ে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা তো বি ভার্বের মধ্যে পড়ে। বলছে বি ভার্ব শুড বি ফলোড বাই সাবজেক্টিভ ফর্ম when the complement is a pronoun। কমপ্লিমেন্ট মানে আগের পার্টটা। যেমন বলতে চাইছে, এইখানে দেখো, ইট ইট ইজ মি হু হ্যাভ ব্রট ইউ দ্য হোম। দেখো এখানে ইজ আছে, তাই তো? বলছে বি ভার্ব শুড বি ফলোড বাই সাবজেক্টিভ ফর্ম, এখানে মি আছে, মিটা কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। তাহলে এটার সঙ্গে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম যাবে। ইট ইজ মি হবে না, মি তো অবজেক্টিভ ফর্ম, তাহলে কি হবে এখানে? ইট ইজ আই হু হ্যাভ ব্রট ইউ হোম। ওয়াজ, ওয়াজ ইট এর পরেও সেম হবে সাবজেক্টিভ ফর্ম, কিন্তু হয়ে রয়েছে হার, তাহলে হার হবে না। তাহলে ওয়াজ ইট শি, ওয়াজ ইট শি হু ডিড ইট ফর ইউ। ইট উইল বি আস হু উইল বাই এ নিউ হাউস, দেখো এটাও হবে না। উইল বি, এটাও বি ভার্বের মধ্যে পড়ছে, মানে বি ভার্বের মধ্যে ডিরেক্ট বি এখানে ইউজ হচ্ছে। এখানের মধ্যে একটা ডিরেক্ট বি ও ভার্ব লিখে রাখো, এই যে উইল বি, বি এর পরও কিন্তু আমাদের সাবজেক্টিভ ফর্মও হবে। কিন্তু আস দিয়েছে, আসটা অবজেক্টিভ ফর্ম, কার অবজেক্টিভ ফর্ম? উই এর, সেজন্য একদম ডিরেক্ট সাবজেক্টিভ ফর্ম হবে। ইট ইজ উই হু উইল বাই এ নিউ হাউস। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবে, এই পার্টটা মনে রাখবে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরপরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে। অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম যখন এর আগে একটা প্রোনাউন থাকবে। কমপ্লিমেন্ট, এই পার্টটাকে কমপ্লিমেন্ট বলা হয়, এবং জেনারেলি এই পার্টটা হচ্ছে ইট দিয়ে হয় স্টার্ট, এটাকেই বলা হয় কমপ্লিমেন্ট। এই হচ্ছে এবং স্ট্রাকচার, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা বি ভার্ব যদি থাকে তাহলে সবসময় সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, কার সাবজেক্টিভ ফর্ম? অবশ্যই প্রোনাউনের। নাউনের সাবজেক্টিভ ফর্ম হয় না, কারণ নাউনটা তো ইটসেলফ সাবজেক্টিভ বসে, নাহলে অবজেক্টিভ বসে। আর নাউন তো জেনারেলি নাম বোঝায়, নামের সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হয় না, সবসময় প্রোনাউনের হয়। বোঝা গেল জিনিসটা? যে সাবজেক্টিভ ফর্ম অলওয়েজ বি ভার্বের সঙ্গে, বি ভার্ব যদি আগে থাকে তাহলে প্রোনাউনের অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসবে। যখন কমপ্লিমেন্টে আরেকটা প্রোনাউন থাকে, কমপ্লিমেন্ট মানে একদম শুরুর দিকে একটা প্রোনাউন বসে থাকবে।
চলো আমরা নেক্সট রুলে যাই, রুল 5, তাই তো? দেখো বলছে verbs and preposition are followed by objective case of a pronoun। মানে আমি যদি ফর্মুলা লিখি তাহলে verb প্লাস অবজেক্টিভ কেস, তেমন প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ কেস। দেখো এইটা আমরা বহুবার দেখেছি, বহুবার, একবার দুবার না, বহুবার। আমি যদি তোমাকে বলি তুমি বলতে পারবে মেবি না, কিন্তু আমি তোমাকে যদি বলি যখন আমরা ভয়েস চেঞ্জ করি, ওই উদাহরণটা ইট ইজ ডান, একটা বাই থাকে না, এই বাইটা কি? এই বাইটা তো প্রিপোজিশন। ইট ইজ ডান বাই আই বলি নাকি ইট ইজ ডান বাই মি বলি? অলওয়েজ মি। মি থাকে, ইউ থাকলে ইউ এর কোনো চেঞ্জ নেই। হি দিয়ে যদি সেন্টেন্স হতো তাহলে আমরা বলি হিম, শি দিয়ে যদি সেন্টেন্স হতো তাহলে বলি আমরা হার। দেখো সবকটা অবজেক্টিভ ফর্ম না, বা অবজেক্টিভ কেস না প্রোনাউনে? তোমরা মেবি খেয়াল করোনি জিনিসটা, যখন আমরা ভয়েস চেঞ্জ করি কেন হয়ে যায় এটা অবজেক্টিভ কেস? কারণ এর আগে প্রিপোজিশন আছে। এই পার্টটা তো অবজেক্টে বসেছে বলে অবশ্যই অবজেক্টিভ কেস হচ্ছে, কিন্তু এই অবজেক্টিভ কেসটা প্রিসাইডেড বাই কে? প্রিসিডেড বাই কে? প্রিপোজিশন। এই বাই পার্টটা তোমরা কোনোদিন খেয়াল করোনি সবসময় লোক, সেই জন্য মনে রাখবে যে প্রিপোজিশন যদি থাকে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে। খুব মজার জিনিস দেখো, বিটুইন ইউ অ্যান্ড আই সুয়ানি ইজ ইন্টেলিজেন্ট। লক্ষ্য করো ইউ আর আই কোথায় বসে রয়েছে? সাবজেক্টে বসে রয়েছে। তাহলে ইউ এর সাবজেক্টিভ কেস ইউ, ঠিক আছে, আই এর সাবজেক্টিভ কেস আই, ঠিক আছে, কিন্তু বলছে সে মি, সে মি বলছে। সাবজেক্টিভ সাবজেক্ট আছে, তবু আই এর সাবজেক্টিভ ফর্ম আমার লাগবে না, আমার অবজেক্টিভ ফর্মই লাগাতে হবে। কেন হচ্ছে এটা? কেন হচ্ছে? দেখো যদি এই সেন্টেন্সটা শুধু এরকম থাকতো, ইউ অ্যান্ড আই ইন এ বিউটিফুল ওয়ার্ল্ড, জানি না মনে আছে কি নেই, ভোডাফোনের সময় বোধহয় এই রিংটোনটা বাজতো আমাদের, তাই না? ইউ অ্যান্ড আই ইন আ বিউটিফুল ওয়ার্ল্ড, তাই না? মনে করো সেখানে ইউ অ্যান্ড মি বলতো না, ইউ অ্যান্ড আই বলতো, কারণ ইউ অ্যান্ড আই দুটোই কিন্তু সাবজেক্টে বসে রয়েছে, সেই জন্য ইউ অ্যান্ড আই, ইউ এরও সাবজেক্টিভ ফর্মও হয়েছে, ইউ এরও সাবজেক্টিভ ফর্ম ইউ বসেছে, আই এরও সাবজেক্টিভ ফর্ম আই বসেছে, কিন্তু এইখানে ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল। একটা সেকেন্ড, তো ইউ অ্যান্ড আই ইন আ বিউটিফুল ওয়ার্ল্ড, তাই তো? তো আজ ইউটিউবে খুঁজে দেখবে, দেখবে ইউ অ্যান্ড মি বলে না, ইউ অ্যান্ড মি ইন আ বিউটিফুল ওয়ার্ল্ড বলবে না, তো সাবজেক্টে ইউজ হচ্ছে না, তো সাবজেক্টিভ ফর্মই হবে। কিন্তু এইখানে লক্ষ্য করো, এখানে যতই যতই সাবজেক্টিভ ফর্ম থাকুক না কেন, সাবজেক্টে তো একটা প্রিপোজিশন বসে রয়েছে, এবং রুল অনুযায়ী প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ কেসই যাবে, সেই জন্য ইউটাও অবজেক্টিভ কেসে আছে। যেহেতু ইউ এর অবজেক্টিভ কেসে কোনো চেঞ্জ নেই, তুমি ধরতে পারছো না, কিন্তু আইটা দিয়ে ধরতে পারবে, আইটা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে মিতে। তো খুব সাবধান, যদি সাবজেক্টে প্রিপোজিশন বসে থাকে এবং তারপরে যদি
প্রোনাউন থাকে তাহলে খুব সাবধানে থাকতে হবে। প্রোনাউনের কিন্তু সাবজেক্টিভ কেস নয়, অবজেক্টিভ কেস বসবে। এটা খুব একটা হয়ে গেল, দুইটা খুব সোজা, সি ইজ টেচিং রোহিত এন্ড শি। দেখো এই পুরো গোটা পার্টটাই তো অবজেক্টে বসে রয়েছে, তো শি তো সাবজেক্টিভ কেস হবে না, এটা হার হবে। এটা খুব সোজা। অবজেক্টিভে অবজেক্টিভ অবজেক্ট পার্টে প্রোনাউন বসলে ও অবজেক্টিভ কেসই নেবে। কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট ছিল যে সাবজেক্টিভ পার্টে প্রোনাউন বসছে অথচ অবজেক্টিভ কেস নিচ্ছে, বিকজ অফ একটা প্রোনাউন ঢুকে গেছে সবার আগে। লেট দে গো, ভুল। সবসময় বলে লেটস গো, লেটস গো মানে কি লেট আস গো, আসটা কি অবজেক্টিভ ফর্ম। লেট যদি থাকে তাহলে সেম ওটাও প্রোনাউনের মধ্যে বিহেভ করবে, দে হবে না দেম হবে। বলো রুল 5 এ কারোর কোনো ডাউট আছে? আমার আশা করি নেই। না স্যার। ঠিক আছে, রুল 6। রুল 6টা কি বলছে, যদি সাবজেক্টে ফার্স্ট পার্সনও থাকে, সেকেন্ড পার্সনও থাকে, থার্ড পার্সনও থাকে, তিনটেই সাবজেক্টে প্রেজেন্ট থাকে, তাহলে কে আগে বসবে এবং কে পরে বসবে এইটা নিয়ে যারা গ্রামার তৈরি করে গেছে তারা বলে গেছে যে কে আগে বসবে এবং কে পরে বসবে। তারা তো যে যেমন ইচ্ছা ইউজ করতে পারতো, তাই না? তো এইটা নিয়ে বলে গেছে। আমরা ফার্স্ট পার্সনকে 1 বলছি, সেকেন্ড পার্সনকে 2 বলছি, থার্ড পার্সনকে 3 বলছি। এবং আমরা জানি পার্সনের আবার দুটো ফর্ম হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর হয় ফার্স্ট পার্সন প্লুরাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যদি সিঙ্গুলার হয় এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এই তিনজনই যদি পজিটিভ ওয়ার্ক করে, পজিটিভ ওয়ার্ক মানে ভালো কাজ, তাহলে অর্ডার হবে 2 3 1, মানে ইউ, হি, আই। আবার দেখো ইউ এন্ড আই গানটায় ফিরে যাও, হিটা ছিল না ওখানে, কিন্তু আই অ্যান্ড ইউ গান, আই অ্যান্ড ইউ কিন্তু গানটায় বলতে হবে, বলতে ইউ অ্যান্ড আই, তাহলে ওখানেও কিন্তু মেনটেন হয়েছে। 2 3 1 তিনটে যে থাকতে হবে তার কোনো মানে নেই, কখনো 3ও নাও থাকতে পারে, কখনো 1 নাও থাকতে পারে, কখনো 2 নাও থাকতে পারে, বাট যে কোনো দুটো থাকবে। কখনো কখনো তিনটে থাকবে, বাট দুটো তো অবভিয়াসলি থাকবে। যদি একটা নাও থাকে, ধরো তিনটা নাও থাকে, তাহলে কি হবে 2 1 হবে। যদি 2টা না থাকে তাহলে 3 1 হবে। যদি 1টা না থাকে তাহলে 2 3 হবে। এই পার্টটা মেনটেন হবে। তাহলে সিঙ্গুলার হবে আর পজিটিভ ওয়ার্ড হবে। কিন্তু সিঙ্গুলারও হলো অথচ কাজটা নেগেটিভ ওয়ার্ড, তখনটা কিন্তু চেঞ্জ হয়ে 1 2 3 হবে। তখন চেঞ্জ হয়ে কি হবে, তখন চেঞ্জ হয়ে যাবে 1 2 3। আর একটা আছে, সেটা হচ্ছে প্লুরাল। প্লুরালে পজিটিভ ওয়ার্কই হোক কি নেগেটিভ ওয়ার্কই হোক, ওয়ার্ক এখানে ডাজেন্ট ম্যাটার, এখানে অলওয়েজ 1 2 3 হবে।
অর্ডারটা। চলে আসো আমাদের উদাহরণ। দেখো, আই ইউ উইল অ্যাটেন্ড হার ওয়েডিং টুমরো। আমরা কালকে তাদের ওয়েডিং অ্যাটেন্ড করব। তোমরাই বলো পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? অবশ্যই পজিটিভ ওয়ার্ড, নেগেটিভ কিছু নেই এর মধ্যে। পজিটিভ যদি ওয়ার্ক হয় তাহলে 2 3 1 ফলো হবে। এখানে লক্ষ্য করো 3 নেই, 3 যদি না থাকে তাহলে 2 1 অন্তত ফলো হবে, কিন্তু 2 1 নেই, দেখো 1 2 ফলো হয়েছে। তাহলে হয়ে যাবে কি, ভুল হবে এটা। তাহলে আগে হবে ইউ, দেন হবে আই। দুটো দেখো, আই আবার নেই, মানে 1টা নেই। হি অ্যান্ড ইউ আছে, হি অ্যান্ড ইউ হবে না, আগে 2 হবে তারপর 3 হবে, তাহলে ইউ অ্যান্ড হি হবে, ইউ অ্যান্ড হি হবে। 3 নম্বর, ইউ মোহন আই উইল ওয়াচ দ্য মুভি টু নাইট। পজিটিভ ওয়ার্ক, 2 3 1 মেনটেন হচ্ছে, তাহলে কারেক্ট আছে। চার নম্বর দেখো, উই ইউ দে, সবকটা প্লুরাল, কিন্তু দেখো 1 2 3 আছে, এটাও তাহলে কারেক্ট আছে। প্লুরাল হলে কোনো ব্যাপার নেই, 1 2 3 হবে। কিন্তু পাঁচেরটা দেখো, ইউ অ্যান্ড আই উইল বি পানিশড। পানিশ কখন হয়? কিছু ভুলভাল কাজ করেছে তার জন্য, তাহলে অবশ্যই এটা নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক হলে সবসময় 1 2 3 ফলো হবে। এখানে 3 নেই, তাহলে অন্তত 1 2 তো ফলো হবে, তাহলে ইউ আই হবে না, হবে আই অ্যান্ড ইউ। দেখো তাই আছে, ইউজ আই অ্যান্ড ইউ। ইউজ আই অ্যান্ড ঠিক আছে, বোঝা গেল? রুল 6 আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমাদের রুল 7, এটা আমাদের আজকে লাস্ট রুল। ঠিক আছে, বেশি রুল পরপর পড়ালে মাথায় ঢুকবে না। মোটামুটি আমরা বলেছি দুটো ক্লাসের টার্গেট ধরে শেষ করবো প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে, কখনো কখনো তিনটেও হতে পারে। এর আগে সাবজেক্ট ভার্ব এন্ডের ক্লাস নিয়েছিলেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? হ্যাঁ, না 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 না, টেন্স নিয়েছিলাম, টেন্স নিয়েছিলাম। এর কারণ পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিচ্ছি না, কারণ একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও প্রত্যেকটা পার্টস অফ স্পিচ গুলো আছে, বুঝলে? মানে পার্টস অফ স্পিচ শিখে নিলে তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়তে সুবিধা হবে। নাহলে ধরো কোনো ভার্বের জায়গায় রুল মেন্স থাকবে, তো ওই জন্য মিসলেনিয়াস এর মেন্স থাকবে। আচ্ছা, ওখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেয়? হ্যাঁ, ওখানে ওই থাকে, সেখানে 5টা হ্যাঁ। করতে হয়। আর বেশিরভাগ আমি আচ্ছা। দেখছিলাম প্রিভিয়াস ইয়ার গুলো সব হ্যাঁ। এগ্রিমেন্টই বেশি, মানে নাউন টাউনও আছে দেখছিলাম, কিন্তু ওটা বেশি ছিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, খুব একটা শক্ত নয় কিন্তু। ঠিক আছে, তুমি যদি টেন্স তোমার কাছে জ্ঞান থাকে তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, আমরা দেখি নেক্সট দিন আমি করার চেষ্টা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অন্তত যা মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার আছে সেটা দেখিয়ে দেবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখো রুল 7, রুল 7টা খুব ইম্পর্টেন্ট। বলছে when two subject are joined, মানে একটা ধরো আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছো তুমি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এই তিনটে নিয়ে তো ফরম্যাট।
এই সাবজেক্টে যদি সিঙ্গুলার প্লুরাল দুটোই থাকে, দুটো ধরনের সাবজেক্ট আছে, মানে সিঙ্গুলার সাবজেক্টও আছে প্লুরাল সাবজেক্টও আছে, তাহলে ভার্ব কি হবে? খুব মুশকিলের ব্যাপার। সিঙ্গুলার নিলে এক ধরনের ভার্ব হবে, প্লুরাল নিলে এক ধরনের ভার্ব হবে, কোনটা হবে? এইটার জন্যই এই রুল 7টা তৈরি হয়েছে। মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, আমি যেগুলো ডাকছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, no less than, nothing but, none, sorry, more than one man, এই পার্টগুলো যদি থাকে, সাবজেক্টে যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে মানে সাবজেক্টটা ধরো এরকম আছে, ধরো সাবজেক্ট 1 প্লাস এ প্লাস সাবজেক্ট 2, এ মানে হচ্ছে এর মধ্যে যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো যদি থাকে, এবং সাবজেক্ট 1ও থাকলো সাবজেক্ট 2ও থাকলো, তাহলে ভার্ব হবে সাবজেক্ট 1 কে দেখে। মানে সাবজেক্ট 1 যদি আর কি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট 1 যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। বুঝতে পারলাম জিনিসটা? যে একটা সেন্টেন্সের সাবজেক্টে যদি দু ধরনের সাবজেক্ট থাকে, একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং একটা প্লুরাল সাবজেক্ট, বা হ্যাঁ একটা সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট, দুটো প্লুরাল সাবজেক্ট হলে তো অসুবিধা নেই, ভার্ব অলওয়েজ প্লুরালই হবে। বা দুটোই যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলেও অসুবিধা নেই, ভার্ব সেক্ষেত্রেও প্লুরাল হবে, কারণ দুটো সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু সমস্যা হয়ে যাবে তখন যখন একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল হয়ে যাবে, তখনই সমস্যাটা তৈরি হবে। আমি বললাম যে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2ই যদি সাবজেক্ট পার্টে থাকে এবং তাদের মাঝখানে এ আছে, এ মানে হচ্ছে এতে ইউজ হওয়া এই সব ওয়ার্ডস গুলো আছে, তাহলে ভার্ব হবে কি সাবজেক্ট 1 কে দেখে ভার্ব বসবে। সাবজেক্ট 1 যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট 1 যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আর এটাতে ঠিক তার উল্টো, মানে এখানে যদি S1 প্লাস বি প্লাস S2 হয় তাহলে এখানে ভার্বটাও হবে S2 কে দেখে। S2 যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, S2 সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এখানে চারটেই আছে, বেশি নেই, চারটেকেই তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন দেখো এখানে দেখাই, আছে এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ কোন পার্টে ছিল? অ্যাজ ওয়েল প্লাস এ পার্টে ছিল। দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে রিনা আর একটা হচ্ছে হার চিলড্রেন। রিনা হচ্ছে সিঙ্গুলার এন্ড হার চিলড্রেন হচ্ছে প্লুরাল। তাহলে ভার্ব কোন অনুযায়ী বসবে? ভার্ব অবশ্যই সাবজেক্ট 1 অনুযায়ী বসবে। সাবজেক্ট 1 রিনা আছে, রিনা সিঙ্গুলার আছে, সেজন্য দেখো ভার্বও সিঙ্গুলার নিয়েছে, ভার্বও সিঙ্গুলার নিয়েছে। এবং মজার জিনিস, এখানে অবজেক্টে যদি প্লুরাল পজিটিভ প্রোনাউন থাকে, যেমন এটা হচ্ছে দেয়ারটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, সরি পজিটিভ নাউন, আরে ভুল বলছি, সরি পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ারটা, কারণ হোমের আগে দেয়ার বসেছে, হোম তো নাউন, তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। তো পজিটিভ অ্যাডজেক্টিভের সেটাও কিন্তু সিঙ্গুলারই হবে, এখানে দেয়ারটা তো প্লুরাল কিন্তু S1টা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য ভার্বও যেমন সিঙ্গুলার হবে তেমন পজিটিভ অ্যাডজেক্টিভে থাকলে সেটাও সিঙ্গুলার হবে, মানে দেয়ার হবে না, এটা হবে হার। যেমন এটা দেখো মাই সিস্টার অ্যালং উইথ আর ফ্রেন্ডস, এটাও এ অনুযায়ী, এটা সিঙ্গুলার, অ্যালং উইথ হচ্ছে এ, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু এ যেহেতু এ ধর এর ওয়ার্ড গুলো থাকবে তাহলে অবশ্যই সাবজেক্ট 1 নেবে। দেখো সাবজেক্ট 1 এ ইজ কারেক্ট আছে, এটা ইজ ডুইং, এটা আর ডুইং হলে ভুল হতো। এখানে দেখো হার জব আছে, এটাও সিঙ্গুলার আছে, মানে এটা যদি দেয়ার থাকতো তাহলে কিন্তু ভুল হতো।
ঠিক আছে, বোঝা গেল? সিমিলারলি এটাকে দেখি আমরা এই দেখো 3 নম্বর উদাহরণটা দেখো, নাইদার নর। নাইদার নর কোন পার্টে ছিল? নাইদার নর ছিল এই যে বি পার্টে। তাহলে বি পার্টের সাবজেক্ট 2 অনুযায়ী যাব। দেখো সাবজেক্ট 1 হচ্ছে স্টুডেন্টস, এটা প্লুরাল। সাবজেক্ট 2 হচ্ছে টিচার, সিঙ্গুলার, সেজন্য দেখো সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। এটা হলো সাবজেক্ট 2 অনুযায়ী যাবে। ওয়াজ প্লেইং ইন দেয়ার আছে, দেয়ারে তো হবে না, তাহলে কি হবে? হিজ হবে। এটাও তো সিঙ্গুলার হবে না, যেহেতু সাবজেক্ট 2 অনুযায়ী এটাও গেছে। এই যে কেন কৃষা তোমাকে বলছি, এই দেখো যদি আমি প্রোনাউনটা না, এই দেখো আমি যদি এখানে ডিরেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে যেতাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু ভার্ব থাকবে না, সেখানে দেখবে যেখানে ওয়াজ নেই সেখানে ওয়্যার করা আছে। এখানে দেখো প্রত্যেকটাতে ঠিক আছে, এগুলো ওয়াজ আছে, কারণ এটা তো আমরা ভার্বের চ্যাপ্টার করছি না, এটা যেহেতু আমরা প্রোনাউনের চ্যাপ্টার করছি, তাহলে লক্ষ্য করবে প্রোনাউন পার্টের ভুল বলে এখানে দেওয়া আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যখন যাব তখন প্রোনাউন পার্টেরও ভুল দেওয়া থাকবে, ভার্ব পার্টেরও ভুল দেওয়া থাকবে। বাট ভার্ব পার্টের ভুল তো তুমি বুঝে যাবে, প্রোনাউন পার্টের ভুল, প্রোনাউন যদি না পড়ানো থাকতো তাহলে তুমি বুঝতে পারতে না। দুটো পার্টি ভুল, দুটো পার্টি ভুল হতে পারে না, ওয়াজও যেমন ভুল হতে পারে তেমন দেয়ারও ভুল হতে পারে, পরীক্ষা দুটো পার্টি ভুল হতে পারে। সেই জন্য বললাম সবকটা পার্টস অফ স্পিচ করিয়ে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন করাবো তাহলে দেখবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবার মধ্যেই কোনো না কোনো ভাবে ভার্ব ঢুকে রয়েছে, তখন অনেক অনেক ইজি হবে বোঝাটা। ওই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি নিজেও যখন পড়তাম একদম লাস্টে পড়তাম, কারণ সমস্ত আগের গুলো রিভিশন দেওয়া হয়ে গেছে, এবং তখন দেখবে অনেকগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো রুলসও তখন তুমি জানো, যেহেতু তুমি এই নাউন প্রোনাউনে এই সব রুলগুলোই দেখে নিয়েছো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর কিছু নেই, শুধু ভার্বের পার্টগুলো একটু আলাদা আলাদা করে একটা নতুন চ্যাপ্টার করে দিয়েছে। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখো when the pronouns each, every, neither, either, any, many, a, more than one এইগুলো যখন থাকবে তখন ভার্বও হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলছে ভার্ব সিঙ্গুলার হবে, এবং প্রোনাউন চ্যাপ্টারে বলছে পজেসিভ প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ যদি ইউজ হয় তাহলে সেটাও হবে সিঙ্গুলার, ভার্বের মতো সেটাও হবে সিঙ্গুলার। যেমন তুমি লক্ষ্য করবে এখানে এই যে 9টা, ইচ ওয়ান অফ আস, দেখো সাবজেক্ট সিঙ্গুলার সিঙ্গুলার নিয়েছে, কারেক্ট আছে, ইজ ডুইং, আওয়ার ডিউটি হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, শুধু সিঙ্গুলার হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি, এখানে আওয়ার হবে না, এখানে হবে হিজ, এখানে হবে হিজ। যেমন ইচ বয় অ্যান্ড ইচ টিচার ইজ রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার লাগেজ হবে না, হবে হিজ লাগেজ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ইচ বয় যদি হয় তাহলে তার সঙ্গে যাবে হিজ, ইচ গার্ল যদি হয় তাহলে হবে হার, আর ইচ চিলড্রেন যদি হয় তাহলে তখন হবে ইটস, কারণ চিলড্রেন হচ্ছে নিউটার জেন্ডার, ওর কোনো জেন্ডার নেই, সেজন্য ইটস হবে। আর যখন তিনটেই ইচ বয়, ইচ গার্ল অ্যান্ড ইচ চিলড্রেন তিনটেই যখন একটা সেন্টেন্সের সাবজেক্টে থাকবে তখন কিন্তু অলওয়েজ ইটস যাবে। আর যদি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল থাকে তাহলে হিজ হবে না হার হবে, হিজ হবে অলওয়েজ, সবসময় হার হবে না, হিজ হবে। কি বলেন স্যার? ইচ গার্ল, বললাম যে যদি ইচ বয়, ইচ গার্ল, ইচ চিলড্রেন তিনটেই সাবজেক্টে থাকে তখন ইটস হবে, কারণ দেখো এক একটার জন্য এক একটা, ইচ বয়ের জন্য হিজ, ইচ গার্লের জন্য হার, ইচ চিলড্রেনের জন্য ইটস। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি ইউজ হয়, মানে ইচ বয় ইজ ডুইং হিজ ডিউটি, ইচ গার্ল ইজ ডুইং হার ডিউটি, ইচ চিলড্রেন ইটস ডুইং ইটস ডিউটি। এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যদি ইউজ হয় তাহলে এইগুলো বসবে। কিন্তু যদি ইচ বয়, ইচ গার্ল আর ইচ চিলড্রেন তিনটেই যদি থাকে, মানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল
and each children is doing his duty না her duty না its duty হবে, সবসময় মনে তখন its duty হবে, তিনটে যদি থাকে একসঙ্গে। আর each boy and each girl যদি থাকে, each children যদি না থাকে, তাহলে his হবে, ছেলেকে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে, হার হবে না, ছেলেদের প্রায়োরিটি দিয়ে তখন হিজ করা হয়। নেক্সট দেখো ওয়ান, সেন্টেন্সের সাবজেক্টে যদি ওয়ান থাকে তাহলে অবজেক্টও থার্ড পারসন প্লুরালে, থার্ড পারসন সিঙ্গুলার তখন থাকবে না, তখন ওয়ান যদি, সবসময় মনে রাখবে ওয়ান যদি থাকে, ওয়ান যদি সাবজেক্টে থাকে তখন অবজেক্টও হিজ হবে না, অবজেক্টও ওয়ানই হবে। যেমন এতক্ষণ দেখছিলে হিজ হয়ে যাচ্ছিল না, হিজ আর হবে না, ওয়ান থাকলে ওয়ান থাকবে, ওয়ান শুড ডু ওয়ান ডিউ টু সিনসিয়ারলি। এভরিওয়ান যদি থাকে তাহলে কিন্তু আবার ওয়ানস ডিউটি হবে না, তখন তো কিন্তু হিজ ডিউটি হবে। এভরিওয়ান আর ওয়ানের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে, আমি উপরে লিখে দিচ্ছি। এভরিওয়ান যদি থাকে তখন কিন্তু হিজ হবে, আর ওয়ান যদি থাকে তখন তার সঙ্গে ওয়ান হবে, মানে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি আর এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি। এই এখানে 5 আর 6 গুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো আসে না সেগুলো ফালতু করে লাভ নেই, যেমন করাই না। ঠিক আছে, কোনো প্রবলেম আছে থাকলে বলো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে এটা গিয়ে একবার রিভিশন দাও, রিভিশন দিলে সামনে তোমার মিসেলিনিয়াস আছে, হ্যাঁ, গ্রামার থেকে দেবে কোশ্চেন, দিতেই পারে, তো রিভিশন দিয়ে হ্যাঁ বাকিটা শেষ করে নাও। আর আমি দেখছি সাবজেক্ট বার এগ্রিমেন্ট কি করা যায় ওটা। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট।